প্রত্যেকটা সন্তানকেই মা বাবা অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করে তোলে, তবে কথায় আছে না, অতি আদরে বাদর। ইন্দ্রর অবস্থাও ঠিক তাই হয়। যেই মা বাবা তাকে এত ভালোবাসা দিয়ে বড় করে তুললো, সেই এখন মা বাবাকে সহ্য করতে পারে না। এতটাই অবহেলা করে সে তাদেরকে যে শেষ পর্যন্ত তার মা বাবাকে শরণাপন্ন হতে হয় আদালতের। যারা তাকে এত ভালোবাসতো তারাই এবার তার বিরুদ্ধে কেস করে বসে। তবে এই লড়াইয়ে কে জিতবে, অবহেলিত মা বাবা নাকি ওই অপদার্থ সন্তান? চলুন আজ সেটাই দেখে আসা যাক। মুভির নাম সন্তান। গল্পের শুরুতেই আমরা কোর্টের দৃশ্য দেখতে পাই। শরদিন্দু নামের একজন বয়স্ক লোক সেখানে আসে। সে এখানে এসেছে ইন্দ্রাণী নামের এক লয়ারের সাথে দেখা করতে, যে আজ পর্যন্ত কোনো কেসই হারেনি। তো ইন্দ্রাণী তার কাজ শেষ করে বাইরে আসে, আর এসেই শরদিন্দুকে বলে, সরি আমার একটু লেট হলো আসতে, আচ্ছা আপনি আমার চেম্বারে আসুন, আমি ওখানেই কথা বলছি। তো তারপরই শরদিন্দুকে সে বলতে থাকে, আচ্ছা আপনি বলুন তো আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। শরদিন্দু তখন বলে, আমার ছেলে আমাকে আর আমার স্ত্রীকে দেখে না, তাই আমি তার বিরুদ্ধে মামলা করতে চাই। ইন্দ্রাণী তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। অন্যদিকে আমরা মালা নামের একজন মহিলাকে দেখি, যে লতাকে বলে, শোনো সব কয়টা নাড়ু ফ্রিজে রেখো না, ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, আর পাবলুর সেটা পছন্দ হয় না। লতা তখন বলতে থাকে, সে কি আর আসবে নাকি, খামোখা তার জন্য রেখে কি লাভ। মালা বলে, আসবে, আসলে বাবুর শরীরটা তো ভালো না, তাই আসতে পারছে না, না হলে অবশ্যই আসতো। লতা তখন বলে, হ্যাঁ তার তো সবসময়ই শরীর খারাপ থাকে। তো এখানে আমরা জানতে পারি মালা হচ্ছে শরদিন্দুর স্ত্রী, আর তারা এখানে তার ছেলে এবং পোতার কথা বলছিল। আর তাদের কথাবার্তা শুনে খুব ভালোভাবেই বোঝা যায় যে তারা এখানে না পারতে আসেই না। যাক, তো এবার তারা সবাই মিলে যখন দুর্গাপূজা করছিল, তখনই সেখানে মালা উপর থেকে নিচে পড়ে যায়, আর সে গুরুতর আহত হয়ে পড়ে। ওইদিকে আমরা শরদিন্দুর ছেলে ইন্দ্রনীলকে দেখতে পাই। সে তো পার্টি করায় ব্যস্ত। তার স্ত্রী রিয়া আসার পরই তারা ড্রিঙ্কস করবে, এই জন্যই অপেক্ষা করতে থাকে। ইন্দ্রকে তো তার বাবা বারবার কল করে যাচ্ছিল, কারণ মালাকে নিয়ে হসপিটালে যাচ্ছে সে। তবে ইন্দ্র তো সেই কলটা দেখেও রিসিভ করে না। তো রিয়া আসার পরই ইন্দ্র তার বউকে নিয়ে আরো ব্যস্ত হয়ে পড়ে, আর তার বাবার কল সম্পূর্ণভাবেই ইগনোর করে দেয়। শরদিন্দু তখন মালাকে বলে, সে তো কল রিসিভ করছে না, হয়তো কোনো কারণে ব্যস্ত আছে, তবে নিশ্চয়ই পরে কল করবে, তুমি চিন্তা করো না মালা, আর একটু ধৈর্য ধরো, হসপিটালে এসেই পড়েছে, তুমি সুস্থ হয়ে যাবে। এদিকে রিয়া ইন্দ্রকে বলে, দেখো এই সপ্তাহে কোনো কাজ রাখবে না কিন্তু। ইন্দ্র তখন জিজ্ঞেস করে, কেন, কি আছে বলো তো। রিয়া তখন বলে, আমার বাবার নিমন্ত্রণ আছে, তাই সেখানে থাকতেই হবে, বুঝলে, অন্য কোনো প্ল্যান করলে চলবে না। ইন্দ্র তখন বলে, ও আচ্ছা, আরে দেখো না আমার বাবা আমাকে বারবার কল করে করে বিরক্ত করেই যাচ্ছে, এই লোকটা না আমাকে একদিন পাগল করে দিবে। কেমন ছেলে বুঝুন, বাবা বারবার কল করছে, এতে সে বিরক্ত হচ্ছে, আর বউকেও সেটা বলছে। তো রিয়াও তার কথাবার্তা শুনে বলে, হ্যাঁ তোমার বাবার আর কি, সে তো সারাক্ষণই বেকার সব কথাবার্তা বলে। দেখো দেখো কল রিসিভ করে প্রণাম করে ঝামেলা বিদায় করো, আমি আসছি। ইন্দ্র বলে, ঠিক আছে। তারপরই সে কল রিসিভ করে আর বলতে থাকে, কি সমস্যা তোমার বাবা, কল ধরছি না দেখছই তো, তাহলে নিশ্চয়ই ব্যস্ত আছি, এটা কি তোমার বুঝতে হবে না, বারবার কল করেই যাচ্ছ। তখনই শরদিন্দু তাকে মালার অ্যাক্সিডেন্টের কথা বলে, তাই ইন্দ্র এবার হসপিটালে আসে দেখা করতে, আর মালাকে বলে, কি মা একটু দেখে শুনে চলতে পারো না। মালা তখন বলে, আর কি দেখে চলবো, আমি বরণ করতে গিয়েছিলাম, তারপর যে কি হলো বুঝতে পারিনি বাবু, হঠাৎই পড়ে গেছি। শরদিন্দু তখন ইন্দ্রকে বলে, চলো তো ডাক্তারের সাথে একটু পরামর্শ করে আসি। এই বলে সে তাকে নিয়ে বাইরে যেতে চায়, কিন্তু ইন্দ্র বলে, ডাক্তার চ্যাটার্জির সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন নি প্লেসমেন্ট করতে। শরদিন্দু তখন বলে, হ্যাঁ রে, তোর মায়ের না খুব ব্যথা হচ্ছে হাঁটুতে, এই অপারেশনটা করতেই হবে। ইন্দ্র তখন বলতে থাকে, কিন্তু সেটা মাকে বলতে দাও, মায়ের ব্যথা হচ্ছে আর বলছো তুমি, সত্যি বাবা তোমার যে কবে সেন্স হবে। তো এরপর সে তার মাকে বলে, দেখো মা, ওষুধ দিয়েছে ডাক্তার, সেগুলো আগে খাও, পরে দেখা যাক কি হয়। আসলে সে এখন মার পেছনে টাকা খরচ করতে চাচ্ছিল না, এজন্যই তো তার বাবার কথাও শুনতে সে রাজি হয় না। শরদিন্দু তখন আবারও বলে, ইন্দ্র প্লিজ একটু বাইরে আয়, আমার কিছু কথা আছে। কিন্তু ইন্দ্র বলে, না আমি পারবো না, বাসায় গেস্ট আছে, আমার সেখানে যেতে হবে, এখন কথা বলার সময় নেই বাবা, আমি পরে দেখে নিব কি করা যায়। শরদিন্দু তাও বলে, আমি বাইরেই আছি, তুই আয় না, একটু কথা আছে। এই বলে সে বাইরে চলে যায়। মালা এরপর ইন্দ্রকে ধরে বলে, কেমন আছিস বাবু। ইন্দ্র বলে, হ্যাঁ খুব ভালো আছি। মালা তখন জিজ্ঞেস করে, আর পাবলু। ইন্দ্র বলে, হ্যাঁ সেও ঠিক আছে, আর আমি এখন যাচ্ছি, পরে কথা হবে। তো ইন্দ্র এরকম বলে কোনো রকমে সেখান থেকে বের হয়। নিজের অসুস্থ মাকে সে একেবারেই ইগনোর করে দেয়।
তো বাইরে আসার পরই দেখা যায় ইন্দ্র তার বাবাকে বলতে থাকে, হ্যাঁ বলো কি বলবে, আর একটু জলদি বলো তো, আমার সময় নেই। শরদিন্দু বলে, দেখ তোর মায়ের অপারেশন নিয়েই ভাবছিলাম। ইন্দ্র তখন বলে ওঠে, ও অপারেশন করার জন্য কত টাকা যেন লাগবে বলেছে? 4 লাখ, তাই না? হয়ে যাবে তো, তোমার মেডিকেল ইন্স্যুরেন্স আছে না, ওখান থেকেই হয়ে যাবে। শরদিন্দু বলতে থাকে, এই বছর তো টাকা তুলতে পারবো না, কারণ তোর মায়ের আর একটা অপারেশনের পেছনেই খরচ হয়ে গেছে সেই টাকা। ইন্দ্র বলে, ও বাহ, সব টাকা খরচ করে এসেছো, ঠিক আছে, আমার এখন কল আসছে, আমাকে যেতে হবে। আর আগে মাকে ওষুধ খাওয়াও, তারপর দেখছি কি করা যায়। আর আমাকে এভাবে বিরক্ত করো না তো। তো তারপরই দেখা যায় ইন্দ্র মোবাইলে হাসতে হাসতে কথা বলতে বলতে চলে যায়। মায়ের যে এই অবস্থা, তাতে তার কোনো ভ্রুক্ষেপই নেই। তো আজ শরদিন্দু তার ছেলেকে এভাবে হাসতে দেখে তার খুবই ভয়ঙ্কর একটা রূপ দেখতে পেয়েছিল। তার এই ছেলেকে যেন তার খুবই অচেনা লাগছে। যাক, বর্তমানে শরদিন্দু ইন্দ্রাণীকে বলে, আমাদের ছেলে আমাদেরকে নেগলেক্ট করেছে, আমি তার উপর এ কারণেই কেস করতে চাই। বৃদ্ধ মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভোলার জন্য কেস করতে চাই। আমার ছেলেকে উচিত শিক্ষা দিতে চাই আমি। ইন্দ্রাণী এসব শুনে বলে, দেখুন স্যার, আমি আপনার আবেগটা বুঝতে পারছি, কিন্তু আইনের কাছে এই আবেগের কোনো দাম নেই, একটু বোঝার চেষ্টা করুন। শরদিন্দু বলে, হ্যাঁ, আইনের কাছে তো বৃদ্ধ মা বাবা সবসময় বাড়তি বোঝা, তাই না? আমাদের কথা শোনার মতনও তো কেউ নেই, আমরা তাহলে কাকে বলবো? ইন্দ্রাণী এই কথাটা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তাই সে এবার বলে, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলুন, আমি শুনছি আপনার কথা। অন্যদিকে ইন্দ্রকে রিয়া বলে, বলো কিভাবে মিস্টার শরদিন্দুকে কনভিন্স করে আসলে? ইন্দ্র তখন বলে, কিভাবে আবার? বলেছি আমি দেখছি, এইসব বলে এড়িয়ে চলে আসলাম। রিয়া তখন বলে, কেন? একেবারে মানা করে আসলে না কেন? এখন দেখবে কাল আবারও কল করে করে মাথাটা খারাপ করে দিবে। ইন্দ্র তখন বলতে থাকে, আরে দাঁড়াও, মেডিক্লেমের টাকাটা পাই, তারপর একেবারে সব বন্ধ করব। আসলে সে তার বাবার মেডিকেল ইন্স্যুরেন্সের টাকার কথাটা বলছিল। তো রিয়া তখন বলে, হ্যাঁ ঠিক আছে, তাদের তো আছে শুধু বস্তা পচা ইমোশন, এসব দিয়ে সবসময় গলানোর চেষ্টা করে। ইন্দ্র বলতে থাকে, এসব আবেগ দিয়ে আমাকে গলাতে পারবে না, এসব আমার চলেও না। রিয়া তখন বলতে থাকে, দেখো তাদের জন্য যদি আমাদের ট্রিপ ক্যান্সেল হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। ইন্দ্র বলে, আরে হবে না, একদমই হবে না। রিয়া তখন বলতে থাকে, আমি তো ট্রিপের জন্য 1 মাস ধরে শপিং লিস্ট করছি, কাল তো আমি শপিংও করতে যাব। ইন্দ্র বলে, হ্যাঁ যাবো তো, নিশ্চয়ই যাব। বুঝুন, মার এই অবস্থা, আর বাবা অপারেশন করার টাকাটা পর্যন্ত পাচ্ছে না, আর তারা এত টাকা খরচ করে ট্রিপে যেতে পারছে, অথচ মার অপারেশনের জন্য অল্প কিছু টাকাও সে দিতে পারছে না। যাক, তো তারপর পরদিনই তারা 3 জন মিলে সারাদিন শপিং করে আর অনেক ঘুরে ফিরে বাড়িতে যায়। এদিকে মালাকে হসপিটাল থেকে বাড়ি আনা হয়। সেখানে ঈশান শরদিন্দুকে বলে, মামা আমি ইউএস যেতে চাই না, তুমি মাকে বোঝাও না প্লিজ। শরদিন্দু বলে, ঈশান ইউএস না যাওয়ার বোকামিটা করিস না, আজকাল একটা বড় চাকরির খুব প্রয়োজন। ঈশান বলে, মামা আমি সবসময় তোমার মতো একজন ভালো মানুষ হতে চেয়েছি, আজ তুমিও এরকম বলছো? শরদিন্দু বলে, দেখ আমি তো সামান্য একটা চাকরি করেছি, বড় বাড়ি গাড়ি এসব নিয়ে কখনোই ভাবিনি, কিন্তু এখন তো পরিস্থিতি বদলেছে, আর এই সময়টা টাকার খুব দরকার হয়, তাই তুই যা আর সেখানে গিয়ে ভালো কাজ কর ঈশান। ঈশান তখন বলে, মামা আমি সেখানে গেলে তো আর সময় পাবো না, হয়তোবা মা বাবার সাথেও কথা বলতে পারবো না, আমি হয়তোবা বদলে যাব মামা, এটাই আমার ভয় হয়, তাই আমি যেতেই চাচ্ছি না। তখন শরদিন্দু বলে, না রে ঈশান, তুই কি হবি এটা তোর উপর নির্ভর করছে, আর আমি খুব ভালো করেই জানি তুই তোর মা বাবার জন্য ঠিকই সময় বের করে নিবি। আমি আমার জীবনে ভ্যালু আর সাকসেস ব্যালেন্স করে চলতে পারিনি, কিন্তু তুই আমার হয়ে সেটা করিয়ে দেখিয়ে দে তো। ঈশান তারপর তার মামাকে প্রণাম করে। শরদিন্দু বলে, এখন থেকে শুধু কোলাকুলি হবে, ঠিক আছে? দৃশ্য আবারও আসে ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী শরদিন্দুকে বলে, চা খান, ভালো লাগবে। শরদিন্দু তখন বলে, হ্যাঁ, বাঙালির তো চা খেলেই মনটা ভালো হয়ে যায়। ইন্দ্রাণী বলতে থাকে, হ্যাঁ চা কফি তো হেল্পটা করে। তো এরপর শরদিন্দু বলতে থাকে, কিছু মানুষও হয় যাদের কাছে থাকলে মন ভালো হয়ে থাকে, যেমন ঈশান। ছোটবেলায় ইন্দ্র এমন ছিল, কিন্তু পরে সব শেষ। মালার তো বিশ্বাস ছিল ইন্দ্র তাকে বড় ডাক্তার দেখাবে, কিন্তু আমার বিশ্বাস ছিল না, সেজন্য আমি টাকা জোগাড় করার চেষ্টা করি। তো দেখা যায় শরদিন্দু লোনের জন্য চেষ্টা করে, কিন্তু তাকে সেটাও দেয়া হয় না। তারপরই সে গয়না বিক্রি করতে যায়, কিন্তু তাকে বলা হয় এগুলো পুরনো স্বর্ণ, তাই দাম কম হবে, তার উপর আমরা হলমার্ক ছাড়া স্বর্ণ কিনি না। অন্যদিকে রিয়া আর ইন্দ্র ভিআইপি পার্টির আয়োজন করে, তার মা বাবা সহ অনেক গেস্ট আসে, তারা তো খুব আনন্দ করছিল।
কিন্তু তারা ইন্দ্রর মা বাবাকে দাওয়াত দেয়নি। এদিকে পাবলুর জন্য পুজো দিতে আসে মালা মন্দিরে, কারণ আজ পাবলুর জন্মদিন ছিল। লতা তখন বলতে থাকে, তাড়াতাড়ি চলো, বাড়িতে কাউকে না বলে এসেছি। মালা তখন বলে, রিয়াকে একটু ভিডিও কল কর না, পাবলুর মাথায় ফুলটা ঠেকিয়ে দিব। লতা বলে, দেখো কোনো লাভ নেই, তোমার বৌমা কল রিসিভ করবে না, সে তো অনেক বিজি। মালা বলে, তোকে কে বলেছে, একবার কল করেই দেখ না। তো এরপরই সে কল করে, কিন্তু রিয়া রিসিভ করার পরই বলে, আসলে এখানে তো খুব আওয়াজ, তাই কথা শোনা যাচ্ছে না, বাড়ি গিয়ে কথা বলছি। হ্যাঁ। মালা তখন বলে, বেশ একটা সময় লাগবে না, একটু সময় দাও। কিন্তু তাও দেখা যায় রিয়া কলটা কেটে দেয়। সে আসলে ইচ্ছে করে এই কাজটা করেছিল। তো রাতে খেতে বসে মালা শরদিন্দুকে বলে, পাবলু আগের থেকে আরেকটু লম্বা হয়ে গেছে, তাই না? 4 মাস ধরে বাড়ি আসে না, জানি না এখন কি মাছ খায়। আগে তো গলদা চিংড়ি ছাড়া কিছুই খেত না, আমাকে বলতো, দাদু মাথা মোটা ফিশ খাবো। তো এইসব বলে তারা যখন হাসাহাসি করছিল, তখনই তাদের প্রতিবেশী বন্ধু দেবাশিসের ছেলে তার মায়ের সাথে ঝামেলা শুরু করে। এটা শুনেই তো শরদিন্দু সেখানে যেতে চায়, কিন্তু মালা বলে, শরদিন্দু তুমি সেখানে যেও না, অন্যের ঘরের সমস্যা নিয়ে আমরা কেন কথা বলবো। শরদিন্দু তখন বলে, এরকম হলে তো দুনিয়ার সবাই একা হয়ে যাবে, তাহলে আর সমাজ নিয়ে কেন থাকবো? আর তাছাড়া দেবাশিস আমার বন্ধু, তার অনুপস্থিতিতে তার ছেলে কি করছে আমাকেই তো দেখতে হবে, তাই না? এরপরে শরদিন্দু এসে দেখে দেবাশিসের স্ত্রী সুজাতাকে তার ছেলে মারধর করছে। এটা দেখেই তো তার রাগ উঠে যায়। সুজাতা তখন বলে, আসলে দাদা, আপনার বন্ধুর অনুপস্থিতিতে পাপা এসে আমাকে বলছে যে কিসের কাগজের মধ্যে যেন সাইন করতে হবে, আমি করতে চাইনি, তাই সে রেগে আছে। সেই সময়ই পাপাই এসে বলে, আপনি এখানে নাক গলাচ্ছেন কেন, এখানে আপনার কি? শরদিন্দু তখন তাকে বলে, তুমি তোমার মায়ের গায়ে হাত তুলছো, এত সাহস তুমি কোত্থেকে পেলে? পাপাই বলে, তো তাতে তোমার কি? হ্যাঁ, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। শরদিন্দু বলে, কথা যখন 4 দেয়ালের বাইরে আসে তখন তার ব্যক্তিগত থাকে না, আর তোমার বাবা আমার বন্ধু, আমি তো এখানে কথা বলবোই। পাপাই তখন রেগে মেগে বলে, এই বুড়ো, বুড়োর মতো থাকো, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। শরদিন্দু তো তখন খুবই রেগে যায়, সে সাথে সাথে তার হাত ধরে আর বলতে থাকে, দেখবে বুড়ো হাড়ের কি শক্তি। সুজাতা তখন বলতে থাকে, দাদা থাক, ছেড়ে দিন, ও একটা অমানুষ হয়ে গেছে, আপনার সম্মান রাখবে না। তো তারপরে শরদিন্দু পাপাইকে বলে, চুপচাপ চলে যাও এখান থেকে, আর তোমার বাবা আসার আগে বাড়ি ফিরবে না বলে দিলাম, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। তো এই সবকিছু বর্তমানে ইন্দ্রাণী শুনছিল, আর শরদিন্দু তাকে বলে, আমি সেদিন সুজাতার ঘটনা থেকে রিয়েলাইজ করেছি, আসলে এই সমস্যাটা আমার একার নয়, বরং এরকম ভয়ঙ্কর সমস্যা আমাদের সমাজের চারিদিকেই ছড়িয়ে আছে। আমাদের বাড়িতে আমাদের সন্তানরা আমাদের গায়ে হাত তুলছে, এটা আপনি ভাবতে পারছেন? এরা কোথায় নেমে গিয়েছে? ইন্দ্রাণী বলতে থাকে, মা বাবার অন্ধ স্নেহই কি এই সব কিছুর জন্য দায়ী নয়? শরদিন্দু বলে, ঠিক বলেছেন, ভালোবাসা যে মেপে দিতে হয় সেটাও এখন মা বাবাকে শিখতে হবে, তাই না? এরপর আবারও দৃশ্য চলে যায় অতীতে। ইন্দ্র তার বাড়িতে কল করে বলে, কাল সারাদিন তাদের কাছেই থাকবে পাবলু। মালা তো এটা শুনে মারাত্মক খুশি হয়ে যায়। শরদিন্দুও বলতে থাকে, কাল আমরা তাহলে সারাদিন দাদু ভাইয়ের সাথেই থাকবো। মালা বলে, বলো কি, আমার তো বিশ্বাসই হচ্ছে না, সারাদিন আমাদের দাদু ভাই থাকবে আমাদের সাথে। তো তারা দুজন তো বেশ খুশি হয়ে যায়, আর মনের খুশি নিয়েই রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠেই বাজারে আসে শরদিন্দু, তার দাদু ভাই আসবে বলে কথা, তাই সে বাজার করতে এসেছে। তো বাড়ি ফেরার পরই পাবলুকে নিয়ে আসে রিয়া এবং ইন্দ্র। মালা তো রিয়াকে দেখেই বলে, ভেতরে এসো, কিন্তু রিয়া বলে, মা আমাদের একটু তাড়া আছে, তাই পরে আসবো, এখন না। এই বলেই তারা দুজন চলে যায় পাবলুকে রেখে। আর তাকে পেয়ে তো মালা এবং শরদিন্দু দুজনেই খুব খুশি হয়ে যায়। পাবলুকে তো মালা তার পছন্দের গলদা চিংড়িও দেয়। পাবলুও তো এটা দেখে অনেক খুশি হয়। পরে সে দেখে শরদিন্দু ডাল ভাত খাচ্ছে, তাই পাবলু বলে, দাদু তোমার মাথা মোটা ফিশ কোথায়? শরদিন্দু বলে, এই তো আমার ফিশ, আমি তো খেলাম। মালা তখন পাবলুকে বলে, এবার তুমি খেয়ে নাও তো। আসলে তাদের কাছে এখন অত বেশি টাকা না থাকলেও তাদের দাদু ভাইয়ের জন্য তারা যতটুক পারে ততটুক করারই চেষ্টা করে, কিন্তু তাকে বুঝতেও দেয় না। যাক, তো পাবলু খেয়ে দিয়ে বলে, দাদু সেই গল্পটা বলো না, আমি শুনবো। শরদিন্দু বলে, ও ওই গল্পটা, তোমার বাবারও তো ওই গল্পটা খুব পছন্দের ছিল। পাবলু বলে, বাবা কি তোমাদের সাথেই থাকতো? শরদিন্দু বলে, হ্যাঁ, তো সে তো আমাদের সাথেই থাকতো। তখন মালা বলে, বেবিরা তো মা বাবার সাথেই থাকে, না হলে ভয় পাবে না? পাবলু এটা শুনে বলে, তাহলে কি ভয় শেষ হলে বেবিরা মা বাবাকে ছেড়ে চলে যায়? এই প্রশ্নের যে কি উত্তর দিবে শরদিন্দু তা তো সে নিজেও বুঝতে পারে না, তাই সেই কথাটা এড়িয়ে যায় আর বলতে থাকে, তাড়াতাড়ি সব খেয়ে নাও তো, আমরা ঘুরতে যাব। তো এরপরই তারা 3 জন মিলে ঘুরতে বের হয়। সারাটা দিন খুব আনন্দের সাথে কাটায় তারা। বাড়ি ফিরেই শরদিন্দু আর মালা চা খাচ্ছিল,
আর পাবলুকে তারা বিস্কুট খেতে দেয়। কিন্তু পাবলু বলে, দাদু আমিও চায়ে ভিজিয়ে খাবো। তো শরদিন্দু তাকে নিজের খাওয়া চা দিতে চাইছিল না, তাই সে তাকে মানা করছিল। ঠিক সেই সময় হঠাৎ পাবলুর হাত লেগে কিছুটা পড়ে যায় পাবলুর হাতেই, আর বাকিটা পড়ে শরদিন্দুর হাতে। তখন তারা তাড়াতাড়ি করে পাবলুর হাতে পেস্ট লাগিয়ে দেয় জ্বালা কমানোর জন্য। তো সেই সময় সেখানে চলে আসে রিয়া আর ইন্দ্র। রিয়া তো এসেই এসব দেখে মাথা খারাপ করে ফেলে। সে এমন একটা ভাব করে যেন এরা তার ছেলেকে ঠিকমতো দেখে রাখেনি। কিন্তু ইন্দ্র কেন যেন খুব বেশি একটা রাগই করে না, সে উল্টো পুরো ব্যাপারটা সামলে নেয় আর বলে সব ঠিক হয়ে যাবে। ইন্দ্র এরপর শরদিন্দুকে বলে, বাবা একটু উপরে এসো তো, কথা আছে। তারপরে ছাদে আসার পর শরদিন্দু বলে, আচ্ছা তুই কি ভাবলি তোর মায়ের হাঁটুর অপারেশনটার ব্যাপারে? ইন্দ্র বলে, হ্যাঁ ভাবছি, তবে আমি এখন অন্য একটা কথা বলতে ডেকেছি তোমাকে। শরদিন্দু তখন জিজ্ঞেস করে, কি বলবি বল। ইন্দ্র বলে, বাবা আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানির একটা কনস্ট্রাকশন কাজ আটকে আছে। তো তোমার বন্ধু আছে না, তারই এরিয়া সেটা। এখন রিয়ার বাবাও কিছু করতে পারছে না। তুমি যদি তোমার বন্ধুকে বলো তাহলে সে একটা কল দিলেই কাজটা হয়ে যাবে। দেখো বাবা এটা করে দাও, তাহলে আমার প্রমোশনটা হয়ে যাবে। শরদিন্দু বলে, কেন কাজ করে প্রমোশন হচ্ছে না? ইন্দ্র বলে, আজকাল শুধু কাজ করে কিছু হয় না বাবা, দুনিয়াটা বদলে গেছে। শরদিন্দু তখন বলতে থাকে, না রে, দুনিয়াটা বদলে যায়নি, বরং দুনিয়ার কিছু মানুষ বদলে গেছে। তবে হ্যাঁ, আমি আগেও কারো থেকে কোনো অ্যাডভান্টেজ নেইনি আর নেবও না, তাই আমি এসব কিছুই কাউকে বলবো না। ইন্দ্র বলে, তোমার এসব ভ্যালুর বাজারে 2 পয়সার দাম নেই বাবা, আর আমার জন্য সামান্য হেল্পটুকু করতে পারলে না? সারাক্ষণ তো পাবলু পাবলু করো, তাহলে কি করলে তার জন্য? উল্টো আমার ছেলেটার হাত পুড়িয়ে দিলে। তুমি কবে আমার কোনো কাজে আসলে বলো তো? এইসব কথা বলে খুব কষ্ট দিয়ে ইন্দ্র চলে যায় পাবলুকে নিয়ে। আর যেতে যেতে সে তার বাবা মাকেই স্বার্থপর বলে চলে যায়। অথচ সে নিজে যে আজ স্বার্থপরের মতো নিজের স্বার্থ উদ্ধার করতে এখানে এসেছিল সেটাই সে ভুলে যায়। এদিকে এইসব কথা জানার পরই ইন্দ্রাণী তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আসলে এই কেসটা নিয়ে আমি শিওর না, কারণ এই কেসের কোনো শক্ত মোটিভ নেই। আমি ক্লিয়ারলি বুঝতে পারছি ছেলেটা জানোয়ার, কিন্তু জাজকে কি বলবো? জাজ বলবে ছেলের গালে থাপ্পড় দিয়ে বাবার বোঝানো উচিত, এটা আইনের কাজ নয়। তখনই শরদিন্দু এসে বলে, তখন জাজকে বলতে হবে থাপ্পড় দিয়ে শাসন করা যায়, কিন্তু শিক্ষা দেয়া যায় না। আবারও ফ্ল্যাশব্যাকে দেখা যায় অমিতাভ সকাল সকাল নক করে। শরদিন্দু দরজা খুলেই বলে, কি ব্যাপার সকাল সকাল এখানে? অমিতাভ খুশি হয়ে বলে, তোমাকে নিয়ে কাজ নেই, আমি বৌদির সাথে কথা বলবো। অমিতাভ তখন মালাকে বলে, বৌদি গত 12 বছর ধরে আমাদের স্কুলের রিইউনিয়ন নিয়ে পরিকল্পনা হচ্ছিল, এখন অবশেষে সব ঠিক হলো, কিন্তু এই তোমার স্বামী বলছে সে নাকি যাবে না। মালা বলে, কিন্তু কেন? অমিতাভ বলে, কারণ তুমি অসুস্থ তাই। মালা এরপর বলতে থাকে, না না আমি ঠিক আছি। শরদিন্দু তখন বলে, দেখো তোমার হাঁটুর সমস্যা রেখে আমি কি করে কোথাও যাব বলো তো? মালা তখন বলে, তুমি খুশি থাকলেই তো আমি খুশি থাকি, ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করবে, মজা করবে, আমি এতেই খুব ভালো থাকবো, বিশ্বাস করো। আমিও চাই তুমি একটু হাসি আনন্দে অন্তত একটা দিন কাটাও। তো এবার তো শরদিন্দু খুব আনন্দের সাথে রেডি হয়, মালাও তাকে রেডি হতে হেল্প করে। এত খুশির আশা নিয়ে শরদিন্দু দরজা খুলতেই হাজির হয়ে যায় তার ছেলে। ইন্দ্র এসেই বলে, বাবা রিয়া বাইরে গেছে, এখন ফ্ল্যাটের চাবি রেখে গেছে, তুমি একটু গিয়ে সেখানে প্লিজ অপেক্ষা করো সে আসা পর্যন্ত, কারণ কাজের লোকগুলো ফাঁকিবাজ হয়ে গেছে বুঝলে। মালা তখন বলে, আসলে বাবু তোর বাবা তো স্কুলের রিইউনিয়নে যাচ্ছিল, আমি যাই, আমি গিয়ে অপেক্ষা করছি। ইন্দ্র বলে, তুমি কি পাগল? তুমি তো হাঁটতে গেলেই টলমল করো, আর বাবা একটা দিন আড্ডা না দিয়ে আমার কাজ করতে পারছো না? শরদিন্দু তখন বলে, আসলে 12 বছর ধরে চেষ্টা করার পর অবশেষে আমাদের সবার দেখা হচ্ছে, এখন যদি না যাই জানি না আর কবে পারবো। ইন্দ্র এটা শুনে বলে, কি এইসব আড্ডা বাদ দাও, আর প্লিজ আমার হেল্প করো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, চলো। শরদিন্দু তখন নিজের হ্যাপিনেসের জন্য আর স্ট্যান্ডটা নিতে পারেনি, সে চলে যায় ইন্দ্রর বাড়ি পাহারা দিতে। তো কিছুক্ষণ পরই একজন পর্দা নিয়ে আসে, যার বিল হয় 520 টাকা। শরদিন্দু তখন ইন্দ্রকে কল করে আর বলে, পর্দা নিয়ে এসেছে, বলছে 520 টাকা বিল, কি করব? ইন্দ্র বলে, কি করবে মানে? দিয়ে দাও তোমার পকেট থেকে, আর পরে পর্দাগুলো জানালায় লাগিয়ে দিও। এই কথা বলেই সে কল কেটে দেয়, আর শরদিন্দুও তখন তার খালি পকেটকে আরো খালি করে। এরপরই পর্দা লাগানোর জন্য চেয়ারে ওঠে সে, তখনই সেখানে মোবাইলে রিং হয়। শরদিন্দু কল রিসিভ করে দেখে তার বন্ধুরা সবাই ভিডিও কল দিয়েছে আর বলছে, কি রে
তুই কি আমাদের ভুলে গেলি? আসলি না কেন? তোকে ছাড়া কি রিউনিয়ন জমে? স্কুলের কথা কি মনে পড়ে না? শরদিন্দু বলে, না রে, আমি এখনো স্কুলের স্বপ্ন দেখি, খুব মিস করি তোদের সাথে কাটানো মুহূর্তগুলো। তো এভাবে কিছুক্ষণ কথা বলেই কল রেখে দেয় শরদিন্দু। তারপরই বাড়ি আসে রিয়া। এসেই দেখে পর্দা লাগানো হয়নি। রিয়া বলে, কি ব্যাপার? আপনার ছেলে বলল পর্দাটা লাগিয়ে রাখবেন, তাহলে কি এসব? শরদিন্দু বলে, না, আমি লাগাতে গিয়েছিলাম, কিন্তু তখনই রিয়া বলে, আর কিন্তুর প্রয়োজন নেই, আপনি প্লিজ যান, আমি আমার কাজ করিয়ে নিব ধোপাকে দিয়ে। শরদিন্দু এর পর সেদিন আবারও বাজেভাবে অপমানিত হয়ে সেখান থেকে ফিরে যায়। বর্তমানে ইন্দ্রাণীকে শরদিন্দু বলে, সেদিনের ঘটনার পর আমি ভেবেছিলাম ইন্দ্রর মুখও কোনোদিন দেখব না, কিন্তু সময় বাস্তবতা খুব কঠিন, যার সামনে ছোট ছোট ইগোগুলো হারিয়ে যায়। সেই রাতে মালার হাঁটুর ব্যথাটা আবারও বেড়ে যায়। দৃশ্য যায় মালার কাছে, যেখানে সে হাঁটুর ব্যথায় রীতিমতো কান্না করছিল। ডাক্তার এসে বলে ওনার হাঁটা চলা বন্ধ, কারণ পায়ের অবস্থা খুব খারাপ। একটা হুইল চেয়ারের ব্যবস্থা করবেন। আর অপারেশন কবে করবেন? শরদিন্দু বলে, হ্যাঁ, ভাবনা চিন্তা করছি। ডাক্তার বলে, দেখুন, ভাবনা চিন্তা করার তো সময় নেই, শুধুমাত্র গাফিলতির জন্য একজন মানুষ আজীবনের জন্য পঙ্গু হয়ে যাবে, এটা তো মানা যায় না, তাই না? তাই তাড়াতাড়ি যা করার করুন। ইন্দ্রাণী এই সব শুনে খুবই রেগে যায় আর শরদিন্দুকে বলে, আপনি ছেলেকে বলেননি মায়ের এত খারাপ অবস্থা? শরদিন্দু বলে, হ্যাঁ, বলার জন্য তো গিয়েছিলাম। সেই সময়ই ফ্ল্যাশব্যাকে দেখা যায় শরদিন্দু এসে ইন্দ্রকে বলে, বাবু, তোর মা আর চলতে পারছে না রে, হুইল চেয়ার দিয়েছে ডাক্তার। ইন্দ্র খুশি হয়ে বলে, ভালোই করেছে। আর তুমি এরকম পোশাক পরে কেন এসেছো? সিম্প্যাথির জন্য? শরদিন্দু বলে, বাবু, তুই আমাকে 3 লাখ টাকা ধার দিবি, আমি তোকে সত্যি সব ফিরিয়ে দিব, সেটা যেভাবেই হোক। ইন্দ্র তখন বলতে থাকে, কি করবে? মায়ের চিকিৎসা? দেখো, তুমি আমাকে ছেড়ে দাও, আমার কত খরচ থাকে, তোমার কোনো আইডিয়া আছে? আমার গাড়ি বাড়ি এসব কত টাকা খরচ করে কিনেছি জানো? আর এই যে পাবলুকে স্কুলে দিলাম, তার কত টাকা লাগে সেটা কি জানো? জানবে কি করে? নিজের ছেলেকে তো ফ্রিতেই মানুষ করেছো, তাই না? শরদিন্দু তখন কেঁদে কেঁদে বলে, বাবু, প্লিজ দিয়ে দে না টাকাটা, আমার দরকার, না হলে সত্যিই আসতাম না। তোর মায়ের সত্যি অপারেশনটা লাগবে রে। তাও এই বজ্জাত ছেলে বলে, যাও তো যাও, একটা পেইন কিলার দিয়ে দাও, কমে যাবে ব্যথা, আমাকে বিরক্ত করবে না তো। শরদিন্দু তাও নির্লজ্জের মতো বলতে থাকে, এটা ইমার্জেন্সি, বুঝতে পারছিস না কেন বাবু? সে বারবার এসব বলছিল কারণ তার কাছে যে আর কোনো উপায় নেই, তাই সে তার ছেলের কাছে হাত জোর করতে থাকে। কিন্তু তখন ইন্দ্র বলে, ইমার্জেন্সির জন্য তো মানুষ টাকা রাখে, তাহলে তোমার টাকা কোথায়? শরদিন্দু বলে, আমার টাকা আমার সর্বস্ব, সব তো তোকে মানুষ করার পেছনেই দিয়েছি, কারণ তখন তোর ভবিষ্যৎ ছিল আমাদের একমাত্র ইমার্জেন্সি কাজ। ইন্দ্র বলে, হ্যাঁ, সেটা তো ইনভেস্টমেন্ট করেছো, যাতে করে আজ এসে সুদে আসলে সব নিয়ে নিতে পারো, তাই তো? এবার তো শরদিন্দুর সব ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাই সে সামনে থাকা গ্লাসটা হাতে ধরেই ভেঙে ফেলে আর বলে, অনেক হয়েছে, আর বলতে হবে না, এই টাকাটা রাখ গ্লাস ভেঙে ফেলার খেসারত হিসেবে। তখন দেখা যায় শরদিন্দুর হাত থেকে অঝরে রক্ত পড়ছিল, কিন্তু তার এই রক্তমাখা হাত নিয়ে ইন্দ্রর তো কোনো কনসার্নই ছিল না, বরং সে ভাবছিল রক্ত দিয়ে তার বাবা তার টেবিলটা নোংরা করে ফেললো। অপরিষ্কার লোক, বুঝুন কতটা খারাপ হলে একটা ছেলে এইরকম চিন্তা ভাবনা করতে পারে। শরদিন্দুও তখন কাঁদতে কাঁদতে আর রক্তের ফোঁটা ফেলতে ফেলতে তার অফিসের সব ঋণ চুকিয়ে আসে। বাড়ি ফেরার পরই সে হাত ক্লিন করে নেয়। তখন মালা বলে, কি গো, বাবু কি তোমাকে খাবার খাইয়ে পাঠিয়েছে? শরদিন্দু তখন এবার তার সামনে কেঁদেই ফেলে আর বলতে থাকে, মালা, আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। মালা বলে, কি হয়েছে? তুমি বাচ্চাদের মতো কাঁদছো কেন? আমাকে বলো কি হয়েছে? তখন শরদিন্দু বলতে থাকে, দেখো, আমি তোমার অপারেশনের টাকা ঠিকই জোগাড় করব। মালা বলে, হ্যাঁ তো আমি জানি সেটা, কান্না করো না, এভাবে ভেঙে পড়ো না। তো পরদিনই ব্যাংকে শরদিন্দু তার বাড়িটা বন্ধক রাখে আর লোন নিয়ে আসে অপারেশন করার জন্য। ওদিকে ইন্দ্র, রিয়া, পাবলু এরা সবাই চলে যায় ব্যাংককের ট্রিপে। মালার অপারেশন চলাকালীন অমিতাভ শরদিন্দুকে বলে, ইন্দ্রকে কল করে জানাবে না? শরদিন্দু বলে, করেছি, রিসিভ করেনি। অমিতাভ এটা শুনে বলে, মেসেজ করে রাখো, হয়তোবা বাচ্চা নিয়ে ব্যস্ত। তো শরদিন্দু মেসেজ করতে যায়, তখনই ফ্যামিলি গ্রুপে ছবি পোস্ট করে রিয়া যে তার বিবাহ বার্ষিকীতে তার হাজবেন্ড তাকে এই ট্রিপ গিফট করেছে। এই সব দেখে অমিতাভ বলে, শরদিন্দু, ইন্দ্র তোমার শিক্ষা সব ভুলে গেছে। তখন শরদিন্দু বলে,
ইন্দ্র যা যা ভুলে গেছে সেগুলো আমি যতদিন না মনে করাবো ততদিন পর্যন্ত আমি থামবো না। তো শরদিন্দু আবারও আসে ইন্দ্রর কাছে, তাকে বলে, তোর কাছে টাকা থাকা সত্ত্বেও মিথ্যা বললি হলিডে ইম্পর্টেন্ট ছিল মায়ের অপারেশনের থেকে। ইন্দ্র বলে, হ্যাঁ, মায়ের অপারেশন করে কি হতো? সে কি কোনো খেলোয়াড় যে তাকে সবসময় চলাফেরা করতে হবে? বসে থাকতো কোথাও, তাহলেই তো হতো। আর আমার জীবন, আমার টাকা, আমার যা খুশি তাই করব। বারবার আমাকে বিরক্ত করবে না তো, যাও। তো এরকম অনেক আজে বাজে গালিগালাজ সব করে ইন্দ্র, এমনকি শরদিন্দুকে ধাক্কা দিয়ে নিজের রুমেও চলে যায়। বর্তমানে ইন্দ্রাণী শরদিন্দুকে বলে, আপনি কি কেসটা আপনার স্ত্রীর অনুমতিতে করছেন? শরদিন্দু বলে, আমি জানি মাল আমাকে কখনোই মাফ করবে না, কারণ আমি তাকে এ ব্যাপারে জানাইনি। ইন্দ্রাণী তখন বলে, খুব একা হয়ে যাবেন কিন্তু, আরেকবার ভেবে দেখুন। শরদিন্দু তখন জিজ্ঞেস করে, আচ্ছা আমি ঠিক করছি তো? ইন্দ্রাণী বলে, হ্যাঁ 100% ঠিক করছেন। তো এটা শুনে সে বলে, তাহলে আমি একা হতে প্রস্তুত, আমার কোনো সমস্যা নেই। অন্যদিকে আজ প্রমোশন হয় ইন্দ্রর। সবাই তার কাছে যখন পার্টি চাই বলছিল, তখনই তার হাতে আসে হাইকোর্টের নোটিশ। এটা দেখেই তো তার মাথা খারাপ হয়ে যায়। তাই সেই নোটিশ নিয়েই শরদিন্দুকে বলে, এইসব কি, পাগল হয়ে গেলে নাকি? শরদিন্দু তখন বলে, এটা তোমার বাসার ড্রয়িং রুম না, তাই আস্তে কথা বলো। ইন্দ্র বলে, খেতে পাও না নাকি? তাহলে এসব কেন করছো? আমাকে টেনশন দেওয়ার জন্য? ফালতু লোক। শরদিন্দু এবার বলে, এই বাবার সাথে গলা তুলে কথা বলবি না, না হলে থাপ্পড় দিয়ে আমি ভদ্রতা শেখাবো। ইন্দ্র বলে, তোমার খুব শখ না মামলা করার? তাহলে এবার দেখবে আমি তোমাকে কিভাবে একা করে ছাড়ি। আর আমার বাবা হওয়ার যে অধিকার তুমি চাইছো, সেই পথও আমি রাখবো না। তো এদের এই ঝগড়া শুনেই লতা এসে মালাকে ইন্দ্রর বিরুদ্ধে শরদিন্দুর কেস করার কথাটা বলে। মালা তো তখন শরদিন্দু আসার পরই বলতে থাকে, আমার ছেলের বিরুদ্ধে কোন অধিকারে মামলা করলে? শরদিন্দু বলে, বাবার অধিকারে। মালা বলে, কেন? সে কি তোমাকে নেগলেক্ট করলো? সে তো মাসে মাসে টাকা দেয়, তাহলে আর কত টাকা চাই? শরদিন্দু বলে, আমি টাকার জন্য করছি না, সে মাসে 15,000 দেয়। সে কি জানে আমাদের ওষুধ বিল, বাড়ির বিল আর খাওয়ার বিল কত? যাক, এইসব বাদ দিলাম, কিন্তু আমি সেই ছেলের বিরুদ্ধে কেস করেছি যে তার মা বাবার জন্য 5 মিনিট সময় বের করতে পারে না, যার কাছে হলিডে বেশি গুরুত্বপূর্ণ তার মায়ের সুস্থতার থেকে, যে তার বাবাকে মদ খেয়ে ধাক্কা দেয়, গালিগালাজ করে। তাই এইসব কারণেই আমি কেস করেছি, আর এই কেস আমি কোনো মূল্যেই তুলব না। অন্যদিকে রিয়া ইন্দ্রকে বলে, কত বড় লোভী লোক তোমার বাবা, এইভাবে ছেলের বিরুদ্ধে কেস করলো। ইন্দ্র বলতে থাকে, আমার অফিসের সবাই তো বসে আছে আমার প্রমোশনের ট্রিট পাওয়ার জন্য, আমি কি বলবো এখন? আমার বাবা একটা স্বার্থপর লোভী, বুঝলে? রিয়া বলে, চিন্তা করো না, আমাদের লয়ার বেস্ট, সে হারবেই না। এবার পরদিনই কেসের শুনানি ছিল। ইন্দ্রাণী কোর্টে বলে, একটা মধ্যবিত্ত পরিবারের বাবা মা তার সন্তানকে সর্বস্ব দিয়ে পড়ালেখা করিয়ে মানুষ করলো, ভালোবাসাও দিল। তারপর সেই ছেলে বড় হয়ে মা বাবাকে একটা বদ্ধ ঘরে একা রেখে চলে গেল, বাবা মাকে তার উপর ডিপেন্ডেন্ট করিয়ে। আমাদের দেশে 15 কোটিরও বেশি মানুষ 60 বছরের বেশি বয়সী, আর বেশিরভাগ প্যারেন্টসকে পরিত্যক্ত করে ছেড়ে দিয়েছে তাদের সন্তানরা। মাসে 15,000 টাকা দিয়েই গা ঝেড়ে দিলে আইন মানবে না, এক্ষেত্রেও কিন্তু আইন আছে, সেটা সন্তানেরা জানে না। আপনি যেমন ইনকাম করবেন সেই মতন মা বাবাকেও দেখতে হবে। এবার এখানে খুব সুন্দর করে ইন্দ্রাণী তার যুক্তিগুলো রাখে। তারপরে ইন্দ্রর উকিল উঠেই বলা শুরু করে, শরদিন্দুকে সে লোভী আর স্বার্থপর বলে। সে বলতে থাকে, বাচ্চা জন্ম দিয়েছে যখন, তাকে তো বড় করতেই হবে। তারপর আবার তার থেকে ফেরতের জন্য প্রেশার কেন দিবে? উনি চান ইন্দ্র তার জব ছেড়ে, ক্যারিয়ার ছেড়ে সারাক্ষণ ওনার সাথেই পড়ে থাক। তো তারপরে ইন্দ্রাণী কাঠগড়ায় ডাকে শরদিন্দুকে আর বলে, আচ্ছা আপনি ভিআরএস কেন নিয়েছিলেন? এরপরে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। শরদিন্দু তার স্বার্থপর ছেলের MBA এর জন্য 7 লাখ টাকা জোগাড় করে আর তাকে সারপ্রাইজ দেয়, কিন্তু সে খুশি তো হয়ই না, উল্টো বলে, 7 লাখে দেশে MBA হবে, কিন্তু আমি তো যাব সিঙ্গাপুরে, আমি সেখানে MBA করব, আর তার জন্য 30 লাখ লাগবে। আর এই টাকার জন্য শরদিন্দু তখন তার চাকরিটা ছেড়ে নিয়ে নেয় ভিআরএস, কারণ এটার মাধ্যমে সে একসাথে অনেক টাকা পায়, যার মাধ্যমে ইন্দ্র তার পড়াশোনাটা শেষ করে। তবে ইন্দ্রর উকিল বলে, সে নাকি 25 লাখ টাকা লোন নিয়ে পড়াশোনা করেছে। আর ইন্দ্র বলে, তার বাবা কখনো চাকরি করেনি, কারণ তার কাছে সব কাজ ছোট মনে হতো। কিন্তু আসলে তো শরদিন্দু ছোটখাটো একটা জব করত আর বাসে করে আসতো যেত। শরদিন্দুর কথা হচ্ছে কোনো কাজই ছোট না, তবে এইভাবে বাসে জার্নি করাতে শরদিন্দু বাজেভাবে অসুস্থ হয়ে পড়ে। তাই ডাক্তার বলে, আপনার বডি এত ধকল নিতে পারবে না, সেজন্য শরদিন্দু আর চাকরি করতে পারেনি। তো এবার আজকের মতো সব কথা শেষে জাজ আর একটা ডেট দেয় শুনানির। এবার রিয়াকে তার বান্ধবী বুদ্ধি দিয়ে বলে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ইমোশনাল কথাবার্তা বলে ভিডিও আপলোড করতে।
তাই রিয়া সেখানে খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলে। শরদিন্দু নাকি লোভী, সে নাকি তাদেরকে বারবার বলতো টাকার কথা, কিন্তু তারা তাকে মাসে মাসে টাকা দিয়েও শেষ করতে পারত না। এইসব চারিদিকের মানুষ দেখে এক একজন এক এক রকম মন্তব্য করে। লতা তখন শরদিন্দুকে বলে, একবার দেখো তো কি বলছে তারা, খুব বাজে বাজে মিথ্যা বলছিল, দেখো আমার খুব খারাপ লেগেছে দাদা। শরদিন্দু বলতে থাকে, এই দেশে সব মানুষের তাদের নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার আছে, তাই কারো কথায় কখনো কষ্ট পেলে হবে না। তখনই মালা আসে আর বলতে থাকে, আমি তোমার সাথে থাকবো না, তোমার জন্য আমি আমার আত্মীয়দের সাথে দেখা করতে পারি না, আমার ছেলে আমার সাথে কথা বলে না, আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। শরদিন্দু তখন বলতে থাকে, তোমার আরেকটা হাঁটুর অপারেশন হয়ে যাক, তারপর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এদিকে ইন্দ্রকে তার উকিল বলে, তুমি তোমার মায়ের ইমোশনকে কাজে লাগাও, বুঝলে, আর তাকে তোমার পক্ষে কোর্টে নিয়ে আসবে। আর ঠিক তেমনটাই হয়। মালা তার সন্তান প্রেমে পড়ে চলে আসে কোর্টে। তো কোর্ট এরিয়া মালার হাঁটুর অপারেশনের ব্যাপারে বলে যে ইন্দ্র বলেছিল মায়ের অপারেশন করাতে, কিন্তু বাবা লোভে পড়ে বলে ওনার বেশি টাকা লাগবে, দামি হসপিটাল লাগবে, যা আমাদের আওতার বাইরে ছিল। তো এরকম জঘন্য জঘন্য মিথ্যাচার করছিল রিয়া। তখন মালা অবাক হয়ে তার ছেলের দিকে তাকালে ইন্দ্র বলে, মা, মাঝে মধ্যে এমন মিথ্যা বলতে হয়। যাক, তো এরপরে ইন্দ্রর উকিল বলে, এই যে শরদিন্দু বললেন মা বাবাকে নেগলেক্ট করা হচ্ছে, তাহলে এখানে ইন্দ্রর পাশে বসে আছেন কেন মালা দেবী? ইন্দ্রাণী বলে, তাহলে আপনি বলছেন পাশে বসে থাকা মানেই নেগলেক্ট করা নয়, তাহলে ছেলে কেন বাবার পাশে বসেনি? এর মানে ছেলে বাবাকে নেগলেক্ট করছে। যাক, আপনাকে থ্যাঙ্কস আমার পয়েন্টটা প্রমাণ করার জন্য। তো আদালতে আজকের মতো এখানেই কাজ শেষ হয়, তবে আজ আবারও আরেকটা ডেট দেয়া হয়। এরপরই দেখা যায় মালাকে গাড়িতে নিয়ে উঠে পড়ে ইন্দ্র। আর এক মহিলা তখন শরদিন্দুর মুখে কালি দিয়ে বলে, মিথ্যাবাদী, তুই বাবা হবার যোগ্যই না, ছেলের নামে মিথ্যা মামলা করলে টাকার জন্য। তো এই সবকিছু দূর থেকে দেখে মালা। মালা তখন ইন্দ্রকে বলে, যা না, বাবাকে নিয়ে আয় না। ইন্দ্র বলে, বাবা যা করেছে তার জন্য এইসব তো হবেই, বাদ দাও তো। এবার তো রাতের বেলা মালা কল করে শরদিন্দুকে। সে অনেক অপেক্ষাও করে, কিন্তু শরদিন্দু তো আসে না। লতা তখন বলে, চলে আসবে, চিন্তা করো না। মালা বলতে থাকে, আমি কোর্টে দেখেছি মানুষজন কি করছিল, আমার খুব খারাপ লাগছে, আর এত দেরি তো সে করে না। এবার টিভিতে মালা দেখে ইন্দ্র বলছে সে নাকি তার বিয়ের রিসেপশন করেছে 5 স্টার হোটেলে, তাও নিজের পয়সা খরচ করে। তবে আসলে তো মালা তার গয়না বিক্রি করেছিল তার অন্যায় আবদার রাখতে, কারণ তার ছেলে চেয়েছিল 5 স্টার হোটেলে রিসেপশন হবে। তবে সেদিনই শরদিন্দু বলেছিল এইভাবে তার সব অন্যায় আবদার রাখলে আমরা তো নিঃস্ব হয়ে যাব। কিন্তু মালা বলেছিল, এইভাবে বলো না, ছেলে বিয়ে করবে, ঘরে বউ আসবে, আমার ঘর তো ভরে যাবে, আমরা নিঃস্ব হব না। তাই তখন শরদিন্দুও রাজি হয়ে যায়। তো বর্তমানে টিভিতে ইন্দ্র বলছিল, আমার বাবা একজন অলস মানুষ, বাড়ি বসে থাকে, কাজকর্ম করে না, আর আমাকে মোটা মোটা অঙ্কের টাকার জন্য প্রেসার দিতে থাকে। লতা এসব শুনে মালাকে বলে, এটা কার ছেলে? এটা কি সত্যিই তোমার ছেলে? কত বড় মিথ্যুক। মালা তো সাথে সাথেই টিভি অফ করে দেয় আর বলে, গাড়ি ডাক, কারণ সে তো এবার তার ছেলের আসল রূপটা দেখেই ফেলে। এদিকে বাইরে পাপাই আর তার ছেলেরা ঘিরে ধরে শরদিন্দুকে আর খুব বাজে বাজে কথা বলে তাকে অপমান করতে থাকে। তবে তখনই অমিতাভ আসে আর তাদেরকে সেখান থেকে যেতে বলে। শরদিন্দু তো এবার পথে বসেই কাঁদতে থাকে। সে আর কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না, সে অনেকটা ভেঙে পড়েছিল। অন্যদিকে তো বাড়িতে পার্টি দিচ্ছিল নির্লজ্জ ছেলে ইন্দ্র। সে তার বউ, তার ফ্রেন্ড, এরা সবাই মিলে খিল্লি করছিল শরদিন্দু আর মালাকে নিয়ে। ইন্দ্র বলে, আমাকে তো বুদ্ধি দিল লয়ার যে মায়ের আবেগকে কাজে লাগাতে হবে, আর সত্যি সত্যি এটা কাজে এসে গেছে। তখনই আবার রিয়া বলতে থাকে, এক কাজ করলে কেমন হয়, মাকে কয়দিন আমাদের কাছে এনে অনেক ভালোভাবে ট্রিট করলেই তো হয়, তাই না? তাহলে তো সে আমাদের পক্ষেই থাকবে। ইন্দ্র বলে, প্ল্যানটা কিন্তু ভালোই। তো তারা যখন এসব বলছিল তখনই সে পেছনে তাকিয়ে দেখে এই সব কিছু মালা শুনে নিয়েছে, কারণ মালা ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিল। ইন্দ্র তো তার মাকে দেখেই বলতে থাকে, মা তুমি এখানে? লতা বলে, হ্যাঁ, দেখতে এসেছিলাম নিজের পেটের ছেলে কতটা নিচে নামতে পারে, দেখা হয়ে গেছে তাই চলে যাচ্ছি। ওদিকে ততক্ষণে শরদিন্দু বাড়ি পৌঁছে গিয়েছিল। আর এরপরই বাড়ি ফিরে মালা শরদিন্দুর কাছে এসে খুব কান্না করছিল। শরদিন্দু তখন বলে, আমাকে সবাই ছেড়ে যাক, সমস্যা নেই, কিন্তু প্লিজ তুমি ছেড়ে যেও না। তো এবার পরদিন এসেই শরদিন্দু তার স্ত্রীর কান্না দেখে কেস তুলতে বলে ইন্দ্রাণীকে। তবে তখনই সেখানে আসে মালা আর বলে, ইন্দ্রাণী, আমাদের কেসটা চলবে। এবার কেস শুরু হয়। সেখানে ইন্দ্রাণী মালাকে বলে, আপনার ছেলে কেন আলাদা হয়েছিল? মালা বলে, আমি ঠিক বুঝতে পারিনি। সে সময় ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাতে ইন্দ্র আসে আর রিয়া ইন্দ্রকে বলে সেই বাড়িতে থাকতে পারবে না, তার নাকি এখানে স্পেস হয় না। সেদিন মালা খুব চেষ্টা করেছিল, হাতে পায়ে ধরেছিল,
কিন্তু ইন্দ্র আর রিয়া মানেইনি, তারা সেখান থেকে চলে যায়। তারা আসলে নিজেদের মতো থাকতে চেয়েছিল, সেজন্যই হয়তো চলে গিয়েছে। ইন্দ্রাণী এসব শুনে বলে, আচ্ছা তারা যাওয়ার পর কদিন পর পর আসতে দেখা করতে? মালা বলে, 4 মাস পর বা আরো বেশি। ইন্দ্রাণী এরপর বলতে থাকে, আপনার হাঁটুর অপারেশনের জন্য উনি নিশ্চয়ই টাকা দিতে চেয়েছিলেন। মালা বলে না। ইন্দ্রাণী তখন জিজ্ঞেস করে কেন? মালা বলে, সে বলেছে তার নাকি টানাটানি চলছে। ইন্দ্রাণী তখন জাজকে বলে, ইন্দ্রনীল তার মায়ের ইমার্জেন্সি অপারেশনকে ইগনোর করে নিজের স্ত্রী এবং সন্তানকে নিয়ে থাইল্যান্ডে হলিডে ট্রিপে চলে যায়, অথচ সে নাকি টানাটানিতে ছিল। আর তারপর শরদিন্দুবাবু তার বাড়ি বন্ধক রেখে ওনার স্ত্রীর অপারেশন করান। এই সেই প্রমাণ এখানে রইল। তারপর ইন্দ্রনীল বলেছিল সে নাকি তার বিয়ের খরচ করেছে নিজের টাকায় এবং নিজের স্ত্রীর টাকায়, কিন্তু এই হলো গয়না বিক্রি করার বিল, আর এই হচ্ছে 5 স্টারের বিল দেওয়ার সাইন, যেখানে সমস্তটাই ছিল শরদিন্দুবাবুর সাইন। তারপর সেই ভিআরএস এর টাকা শরদিন্দুবাবু পাঠিয়েছিলেন, কিন্তু সেই টাকা হয়তোবা ইন্দ্রনীল বাবু ফুর্তি করে উড়িয়েছিলেন, তাই পরে গিয়ে লোন নিয়ে পড়তে হয় তাকে। আর এই হলো তার প্রমাণ। তো কোর্ট কাল তার সিদ্ধান্ত জানাবে বলে আজকের মতো এখানেই শেষ হয়। বাইরে আসার পরে ইন্দ্র তার মা বাবাকে বলে, তোমরা এসব টাকার জন্য করছো তাই না? মালা বলে, বাবু তুই এসব ছেড়ে ফিরে আয়, সব ঠিক হয়ে যাবে, এখনো সময় আছে। ইন্দ্র বলে, না তোমরা এইসব টাকার জন্য করছো তাই তো, তাহলে আমি 7 লাখ দিচ্ছি, কেসটা তুলে নাও। এই কথা বলার সাথে সাথেই তাকে একটা থাপ্পড় বসিয়ে দেয় মালা, আর বলে, আমার হাজবেন্ড বিক্রি হওয়ার মানুষ নয়। তো সেখানে মিডিয়া তো এই সব কিছু রেকর্ড করে নেয় আর প্রশ্ন করে, এখানে কে কাকে টর্চার করলো মালা দেবী? শরদিন্দু বলে, চুপ করুন। একজন মা কতটা কষ্ট পেলে সন্তানের গায়ে হাত তোলে তা কি বুঝতে পারেন, অনুভব করতে পারেন? এই কথা বলেই তারা সেখান থেকে চলে যায়। রাতে দেখা যায় পাবলো একটা ব্যাংকে কয়েন রাখছিল। ইন্দ্র এটা দেখে জিজ্ঞেস করে, এই টাকা দিয়ে কি করবে? পাবলু বলে, মা বলেছে উকিল অনেক টাকা ফিস নেয়, তাই আমি বড় হয়ে যখন বিজি হব তখন যদি তুমি কেস করে দাও, যদি আমার সময় না পেয়ে কষ্ট পাও আর কেস করো, তখন আমার তো উকিলের ফিস দিতে হবে তাই না? তাই এখন থেকেই টাকা জমিয়ে তৈরি হচ্ছি। এবার নিজের ছোট্ট ছেলের মুখে এসব শুনে তো একেবারেই থ হয়ে যায় ইন্দ্র আর রিয়া। তো সেদিন রাতে হঠাৎ করেই বেশ শরীর খারাপ হয় মালার। শরদিন্দু বলে, এই সব কষ্ট আমার জন্য হয়েছে তোমার তাই না? মালা বলে, তোমার দোষ নেই, তুমি তো দায়িত্ব পালন করেছো। আসলে মায়েদের মন খুব নরম। আমার মনে পড়ছে বাবুর ছোটবেলাটা, কত ভালোবাসতো তোমায় তাই না? সারাক্ষণ তোমার সাথেই থাকতো। তো এরপরই সে বলে, আমাকে একটা কথা দাও, যদি কখনো বাবু তার ভুল বুঝে ফিরে আসে তাহলে তাকে মাফ করবে তো? শরদিন্দু বলে, দেখো তুমি রেস্ট করো, আমি সব কথা রাখবো, আমি সব ঠিক করে দিব। দেখো পরদিনই কোর্টে শুনানি শুরু হয়, কিন্তু এখনো সেখানে শরদিন্দু আসে না। তাও ইন্দ্রাণী একাই তার কেস লড়তে থাকে। সে বলতে থাকে সন্তান ব্যস্ত তাই নাকি সময় দিতে পারে না। আচ্ছা কল দিয়ে যদি সে একবার বলতো, হ্যাঁ মা তুমি কেমন আছো, হাঁটুর ব্যথা কেমন এখন, ঠিকঠাক ওষুধ নিচ্ছ তো, আর বাবা তুমি কি আজকের খেলা দেখলে, কত সুন্দর ছিল তাই না? আচ্ছা বাবা পরে আবার কল দিব, কাজে যাচ্ছি। এই 1 মিনিটের কথা বলতে গেলেও নাকি শুনতে হবে ব্যস্ততার কথা। এই কথাটা তো হাঁটার সময়ও বলা যায় বা কাজে যাওয়ার সময় গাড়িতে বসেও বলা যায়। মা বাবার চাওয়াটা তো এটাই থাকে যে তার সন্তান তাকে মনে রাখুক, এভাবে এড়িয়ে না চলুক, এর বেশি তো আর কিছুই চায় না। তো এরপরই হঠাৎই সেখানে শরদিন্দু আসে আর জাজকে বলে, আসলে সবাই বলছে ইন্দ্রকে নিয়ে যেতে। আমি বললাম ইন্দ্রনীল বসু খুব ব্যস্ত, কিন্তু তারা মানছিল না। আপনি যদি বলেন তবে হয়তোবা যাবে। আসলে তার মা রাতে মারা গেছে। এই কথা শুনেই তো সবার চোখে পানি চলে আসে। তো তারপরে ইন্দ্র আসে তার মায়ের কাছে আর তাকে বলে, মা উঠে পড়ো তো, ছোটবেলায় আমি দুষ্টুমি করলে তুমি যেভাবে